আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস 8-এ স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা তোমাদের প্রিটেস্ট পরীক্ষার সিলেবাসটা জানতে পেরেছো। তারপরে তোমাদেরকে আবার বলছি, প্রিটেস্ট পরীক্ষায় আমাদের রসায়ন দ্বিতীয় পত্রে পরিবেশ রসায়ন অধ্যায় 1, জৈব রসায়ন অধ্যায় 2 এবং পরিমাণগত রসায়নের যে সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে, এই প্রশ্নগুলো থেকেই হুবহু তোমাদের প্রশ্নটা থাকবে। আর জৈব রসায়ন এবং পরিবেশ রসায়নটা তোমাদেরকে অবশ্যই একদম টেস্ট পরীক্ষার জন্য খুব ভালোভাবে তোমরা পড়ে ফেলবে, এবং সেই সাথে যদি পারো বোর্ড কোয়েশনগুলো যদি সলভ করতে পারো তাহলে আরও ভালো হয়। যে তোমরা আস্তে আস্তে এখন থেকে বোর্ড কোয়েশনগুলো পুরাতন কোনো টেস্ট পেপার থাকলে কারো কাছ থেকে জোগাড় করে নিয়ে সেই টেস্ট পেপার ধরে তোমরা বোর্ড কোয়েশনগুলো আস্তে আস্তে করে সলভ করা শুরু করে দিবে, কারণ তোমাদের জন্য পরীক্ষার সময় খুব বেশি একটা আমাদের হাতে নেই। তো সামনের প্রিটেস্ট পরীক্ষার জন্য যে সিলেবাসটা আমরা বললাম, সেই সিলেবাস ধরে আমাদের এখনকার যে আলোচনাটা চলছে সেটা হচ্ছে পরিমাণগত রসায়নের উপর আমরা বোর্ডে আসা বিভিন্ন প্রশ্নগুলোকে সলভ করছি। এর মধ্যে আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2019-এ যে প্রশ্নটি এসেছিল পরিমাণগত রসায়ন থেকে সেটা নিয়ে আলোচনা করব। এখন পর্যন্ত আমরা যতগুলো প্রশ্ন আলোচনা করেছি এর মধ্যে তোমরা কতগুলো জিনিস খুব কমন পেয়েছো আশা করি, যেটা হচ্ছে পিপিএম এর মাধ্যমে ঘনমাত্রায় প্রকাশ করা, যেটা গয়ের প্রশ্নে প্রায়ই ছিল। এবং আরও একটা জিনিস থাকবে, তোমরা কমন 3টা পাত্র দেয়া থাকে, সেটার মধ্যে অ্যাসিডীয় দ্রবণ থাকে, ক্ষারীয় দ্রবণ থাকে, মিশানোর পরে কি দ্রবণ আসলে অবশিষ্ট থাকে, সেই অবশিষ্ট দ্রবণ লিটমাস পেপারের কী ধরনের চেঞ্জ করে, এই ধরনের প্রশ্নগুলো আসে। আজকের যেই চট্টগ্রাম বোর্ডে 2019-এ যে প্রশ্নটা এসেছিল এটা হচ্ছে জারণ বিজারণের অংশ থেকে প্রশ্নটা এসেছে। দেখো প্রশ্নে এই পাত্রে দেওয়া আছে 5 গ্রাম তুতে 100 ml দ্রবণ। তুতে মানি হচ্ছে কপার সালফেট এবং পাচন পানি, যেটা আমরা খুব ভালোভাবেই জানি। 5 গ্রাম তুতে 100 তুতের 100 ml দ্রবণে 5 গ্রাম তুতে দ্রবীভূত আছে। বি পাত্রে রয়েছে সোডিয়াম থায়োসালফেট, যেটা 50 ml এবং এর ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। এবং সি পাত্রে আছে অম্লীয় একটি দ্রবণ পটাশিয়াম ডাইক্রোমেট। অম্লীয় দ্রবণ মানে হচ্ছে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, সালফেট, তবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে সাধারণত সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটাই আমরা বইয়ে পড়েছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও বিক্রিয়া আছে, আমরা এখানে চাইলে সালফিউরিক অ্যাসিড দিয়ে অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে আমরা বিক্রিয়াটা সম্পন্ন করতে পারি। এখন আমার গতে যে প্রশ্নটা ছিল, আমরা একটু প্রশ্নে যদি যাই তাহলে তোমরা দেখো আমাদের উদ্দীপকে জ্ঞানমূলক প্রশ্নের 1 নম্বরে দেওয়া ছিল সেকেন্ডারি তড়িৎ কোষ কাকে বলে। খ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড জারক এবং বিজারক উভয় হিসেবে ক্রিয়া করে কেন। এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দেব। এবং গতে দেওয়া হচ্ছে যে সি পাত্রে, অর্থাৎ যে পাত্রে অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট আছে সেই পাত্রে যদি হাইড্রোজেন সালফাইড চালনা করা হয় তাহলে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়া অর্ধ বিক্রিয়ার মাধ্যমে সমতা করে দেখাতে হবে। আর ঘম প্রশ্নে বলা হয়েছে এই পাত্রে দ্রবণের অর্ধেক আয়তন, অর্থাৎ এই পাত্রে আমার 100 ml রয়েছে, অর্ধেক আয়তন বলতে কত বোঝাচ্ছে 50 ml, সম্পূর্ণ বি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করলে এ পাত্রের অর্ধেক আয়তন যদি বি পাত্রের সম্পূর্ণ আয়তনের সাথে, অর্থাৎ এ পাত্রের 50 ml যদি বি পাত্রের 50 ml এর সাথে বিক্রিয়া করে, সেক্ষেত্রে তুতের যে নমুনাটি 5 গ্রাম তুতে যেখানে নিয়ে নেওয়া হয়েছে তার বিশুদ্ধতা আসলে আমি কিভাবে গাণিতিকভাবে বিশ্লেষণ করব। গ পাত্রে মানে এ পাত্রে দ্রবণের অর্ধেক সম্পূর্ণ আয়তনের সাথে বিক্রিয়া করলে তুতের নমুনাটি বিশুদ্ধতা যাচাই হবে কিভাবে, সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করাই হলো আমাদের আজকের ক্লাসের মূল আলোচনা। তাহলে চলো আমরা আজকে গ অংশটা দিয়ে শুরু করি আলোচনা, এবং এরপর ঘ অংশ সমাধানটা করব। আমাদের সি পাত্রে ছিল অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট। অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট আমরা জানি জারক হিসেবে কাজ করে, এবং হাইড্রোজেন সালফাইডটা কাজ করবে বিজারক হিসেবে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়াতে হাইড্রোজেন সালফাইড এবং বিজারণ অর্ধ বিক্রিয়াতে আমরা পাবো পটাশিয়াম ডাইক্রোমেটকে। জারণ মানেই হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, এবং জারণ তাদেরই হয় যারা বিজারক। তাহলে জারণ কাদের হচ্ছে? বিজারক পদার্থের জারণ ক্রিয়া হয়, আর জারক পদার্থের সাধারণত বিজারণ ক্রিয়া হয়। তাহলে পটাশিয়াম, তাহলে হাইড্রোজেন সালফাইডের শুধুমাত্র সালফাইড অংশটাতে যদি আমরা দেখি, সালফাইডে যেহেতু হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, দুইটা হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +2,
তাহলে হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে যার মান হচ্ছে -2। হাইড্রোজেন সালফাইডের -2 এবং বিক্রিয়া শেষে সেটা সালফার হিসেবে অবমুক্ত হয় এবং সালফারে জারণ মান থাকে 0। সেক্ষেত্রে এখানে জারণ মানের বৃদ্ধি হয়েছে, -2 থেকে 0-তে এসেছে, 2টা ইলেকট্রনের ত্যাগ হয়েছে। এটা হলো আমাদের জারণ অর্ধবিক্রিয়া। অপরদিকে পটাশিয়াম ডাইক্রোমেটের যে বিজারণ অর্ধবিক্রিয়া রয়েছে সেটা কিন্তু আমরা বিভিন্ন প্রশ্নের আলোচনায় কিন্তু এই বিক্রিয়াটা আমরা পড়েছি। পটাশিয়াম ডাইক্রোমেট যার জারণ মান হচ্ছে, এখানে ক্রোমিয়ামের জারণ মান হচ্ছে +6 এবং এখান থেকে যে ক্রোমিয়াম 3+ তৈরি হচ্ছে, যে আয়নটা তৈরি হলো, এখানে জারণ মান হচ্ছে 3+, অর্থাৎ 3টা ইলেকট্রনের গ্রহণ ঘটে। যেহেতু 2 মোল অথবা দুইটি ক্রোমিয়াম আয়ন রয়েছে, তাহলে 2টি ক্রোমিয়াম আয়নটা আসলে 6টি ইলেকট্রন গ্রহণ করে, প্রত্যেকটা 3টা করে, 2টা করে, 6টি করে। এবং সেই সাথে যেহেতু অম্লীয় দ্রবণে আমরা বিক্রিয়া করছি, সেখানে আমাদের অক্সিজেনের ব্যালেন্সের জন্য 7টা অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য আমাকে 7 অণু পানি দিতে হয়েছে এবং 7 অণু পানির এই হাইড্রোজেনগুলোকে ব্যালেন্স করার জন্য 14 অণু হাইড্রোজেন দিতে হয়েছে। এই হলো আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়ার মধ্যে আমার মূল উদ্দেশ্য হলো এই দুইটা বিক্রিয়া যোগ করে অথবা বিয়োগ করে আমাকে ইলেকট্রন সংখ্যাগুলোকে মাইনাস করে দিতে হবে এবং একই রকম ইলেকট্রন সংখ্যা নিয়ে আসতে হবে। তাহলে দেখা যায় 1 নম্বর যে বিক্রিয়াটা আছে সেখানে আমার 2টা ইলেকট্রন রয়েছে আর এখানে রয়েছে 6টা। তাহলে 1 নম্বর সমীকরণকে যদি আমি কোনোভাবে 3 দিয়ে গুণ দিতে পারি, গুণ দিয়ে যদি 2 এর সাথে যোগ করি, তাহলে কিন্তু ইলেকট্রন সংখ্যাটা আর থাকছে না এবং এই কাজটাই এখানে করা হয়েছে। হাইড্রোজেন সালফাইড আমরা 1 নম্বর অংশটাকে 3 দিয়ে গুণ করে এবং এর সাথে 2 যোগ করার ফলে ইলেকট্রনের অংশগুলো কাটাকাটি চলে যাবে। উপরের অংশে থাকছে হাইড্রোজেন সালফাইড এবং নিচে ক্রোমেট আয়ন, তারপর হচ্ছে আমাদের 14টি হাইড্রোজেন প্লাস, আর এদিকে থাকছে আমাদের সালফার অণু থাকছে, ক্রোমিয়াম থাকছে এবং 7 অণু পানি থাকছে। এখানে এরপর আমাকে যেটা করতে হবে, এরপরে মূল কাজ হলো, যেহেতু আমাকে প্রশ্নেই বলে দেওয়া হয়েছে সমতা বিধান করার কথা, তাহলে আমাকে সমতা বিধান করার জন্য অবশ্যই প্রত্যেকের পরমাণুর সংখ্যার ব্যালেন্স করতে হবে। পরমাণুর সংখ্যা ব্যালেন্স করার আগে আমাদের দরকার হবে আমাদের প্রত্যেকের ঋণাত্মক আয়নগুলোর সাথে যে ধনাত্মক আয়নটা ছিল এবং ধনাত্মক আয়নের সাথে যে ঋণাত্মক আয়ন ছিল সেগুলো দিয়ে সমীকরণটা লিখে ফেলা। তাহলে সালফাইড এর সাথে অবশ্যই ছিল হাইড্রোজেন সালফাইড, সেটা আমরা লিখে ফেললাম 3 অণু হাইড্রোজেন সালফাইড। ক্রোমেটের সাথে ছিল পটাশিয়াম ক্রোমেট এবং হাইড্রোজেন সালফারিক, যেহেতু সালফারিক অ্যাসিডের সাথে আমি বলেছিলাম যে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়াটা সালফারিক অ্যাসিডের সাথে আমরা সচরাচর দেখে থাকি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি প্রশ্নে বলে দেওয়া থাকতো তাহলে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডটা ব্যবহার করতাম। তাহলে সালফারিক অ্যাসিডের বিক্রিয়াটা আমরা 4 অণু সালফারিক অ্যাসিড, অণুর সংখ্যাটা আমরা একটু পরে হিসাব করি। সালফারিক অ্যাসিড দিলাম আমরা, আর এদিকে থাকছে আমাদের ক্রোমিয়াম সালফেট এবং হচ্ছে আমাদের সালফার অণু তৈরি হয়েছে এবং 7 অণু পানি, এবং সেই সাথে পটাশিয়াম থাকলে সাধারণত পটাশিয়াম আর সালফারিক অ্যাসিডের বিক্রিয়ার মধ্যে পটাশিয়াম সালফেটও তৈরি হচ্ছে। এখন আমাকে উভয় দিকে পটাশিয়ামের সংখ্যার ব্যালেন্স করতে হবে, ক্রোমিয়ামের সংখ্যার ব্যালেন্স করতে হবে, অক্সিজেন 7টা এটার সংখ্যা ব্যালেন্স করতে হবে, হাইড্রোজেন সালফেট অক্সিজেন সবগুলোর সংখ্যা ব্যালেন্স করার পরে যে সমীকরণটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে 4 মোল সালফারিক অ্যাসিড এবং 3 মোল হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া করে 2 মোল ক্রোমিয়াম সালফেট, 3 মোল সালফার এবং 1 মোল পটাশিয়াম সালফেট এবং 7 অণু পানি তৈরি করছে। এই হলো আমার সমতাকৃত সমীকরণ, যেটা গ প্রশ্নের উত্তর। ঘ প্রশ্নে বলা হয়েছিল এ পাত্রের অর্ধেক দ্রবণ অর্থাৎ 100 ml তুতের দ্রবণের মধ্যে 50 ml এর সাথে এই বি পাত্রের সম্পূর্ণ বিক্রিয়া হলে তুতের যে বিশুদ্ধতাটা ছিল সেটা আমাকে নির্ণয় করতে হবে। অর্থাৎ ঘুরে ফিরে আমাকে কপারের বিশুদ্ধতার কথা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলা হয়েছে। এবার একটু খেয়াল করি, আমরা আগের গত ক্লাসগুলো যদি তোমরা একটু খেয়াল করো, সেখানে দেখবে আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে কপার সালফেট দ্রবণ থেকে কপার আয়নের পরিমাণ নির্ণয় করার জন্য পটাশিয়াম আয়োডাইডের প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল এবং সেটা একটা থিওরিটিক্যাল আলোচনা আমরা পড়েছিলাম। আজকে আমরা মূলত এই প্রশ্নটারই থিওরিটিক্যাল আলোচনার অঙ্কটা করব। তাহলে দেখো 2019-এই একই প্রশ্নের উপর ভিত্তি করে একটা বোর্ডে প্রশ্ন এসেছিল, যেটা এসেছিল কুমিল্লা বোর্ডে, যেটা থিওরিটিক্যাল প্রশ্ন এসেছিল আমার চট্টগ্রাম বোর্ডে। সেই থিওরিটার অ্যাপ্লিকেশন নিয়ে ওই একই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসেছিল। তাহলে আমরা যখন করে একটা থিওরি পড়বো, এই থিওরির সাথে কী ধরনের অঙ্ক আসতে পারে অঙ্কগুলো আমি একটু ভালোভাবে প্র্যাকটিস করব।
তাহলে আমরা দেখলাম তুতের দ্রবণের সাথে এক না বি পাত্রের দ্রবণের। এখন আমরা অঙ্কে চলে যাই। গ অংশের জন্য আমাদের মূল যে বিক্রিয়াটা সেটাই হচ্ছে আমাদের কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। তৈরি হচ্ছে কিউপ্রাস আয়োডাইড, পটাশিয়াম সালফেট এবং আয়োডিন। এই বিমুক্ত যে আয়োডিনটা হলো এর সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া হয়, যেটা প্রক্রিয়াটার নাম হচ্ছে আয়োডোমিতি প্রক্রিয়া। বিক্রিয়া করে সোডিয়াম থায়োসায়ানেট্রেট, টেট্রাথায়োনেট, সোডিয়াম টেট্রাথায়োনেট এবং সোডিয়াম আয়োডাইড তৈরি করছে। এই বিক্রিয়া থেকে আমি যে সম্পর্কে আসতে পারি সেটা হলো 2 মোল সোডিয়াম থায়োসালফেট। আমাকে অবশ্যই এই দুইটা বিক্রিয়াকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করেই পরবর্তী জিনিসগুলো আমাদের বিক্রিয়াতে সাজাতে হবে। তাহলে এই চ্যাপ্টারের মূল যে জিনিসগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলিকে ব্যালেন্স করা আমাকে শিখতে হবে। তাহলে তোমাদের কাজ হবে বইয়ের বিভিন্ন আলোচনার মধ্যে তোমরা অসংখ্য বিক্রিয়া খুঁজে পাবে। এই বিক্রিয়াগুলো নিজেরা খাতায় নিয়ে, বই করে দেওয়া আছে সমতা, তোমরা নিজেরা একটু সমতা করার চেষ্টা করবে। সমতা করতে গিয়ে তোমার যখন মনে হবে যে না এই জায়গাটায় আমি পারছি না, তখনই তুমি বইটা খুলে দেখবে যে আসলে এখানে কিভাবে করা হয়েছে। তুমি দেখবে আসলে বইটা তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারছো, কারণ ওখানে ব্যাখ্যা সহ লেখা আছে, এবং সেখান থেকেই তুমি পরবর্তী অংশটা বুঝতে পারবে। এখন এই বিক্রিয়াতে যেটা দেখা যায়, আমরা আগের থিওরিতেও পড়েছিলাম যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট সমান হচ্ছে আমাদের 1 মোল আয়োডিন। দেখো বিক্রিয়াতেও আছে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে 1 মোল আয়োডিন বিক্রিয়া করছে, এবং সেই 1 মোল আয়োডিন তৈরি হয়েছিল যখন, তখন আমার যে কপার সালফেটটা ব্যবহার হয়েছিল সেটা ছিল আমাদের 2 মোল। তাহলে আমি খুব সহজেই 2 মোল সোডিয়াম থায়োসালফেট, 1 মোল আয়োডিন এবং 2 মোল কপার সালফেটের এই সর্বসময় একটা সমীকরণ লিখতে পারি, যেখান থেকে সোডিয়াম থায়োসালফেট এবং কপার সালফেটকে আমি ইকুইভ্যালেন্ট করে আমার উত্তরটা সাজাবো বা আমার ফাইনাল অঙ্কের রেজাল্টের দিকে আমি যাব। এখান থেকে 1 মোল সোডিয়াম থায়োসালফেটকে আমি খুব সহজেই লিখতে পারি 1000 ml 1 মোলার সোডিয়াম থায়োসালফেট, যেখানে আমার 1 মোল কপার সালফেটের পরিমাণটা তখন হচ্ছে, আমি কপার সালফেটের আণবিক ভরটা এখানে হিসাব করেছি 159.4 গ্রাম হয় কপার সালফেটের আণবিক ভর। সেক্ষেত্রে আমরা যে বিক্রিয়াটা করেছিলাম বি পাত্রে তোমরা একটু খেয়াল করবে, ঘনমাত্রা যে পরিমাণটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে 50 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট এর সাথে বিক্রিয়া হয়েছে। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা কিন্তু 50 ml 2 মোলারের সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে কি পরিমাণ কপার সালফেট আসলে তৈরি হওয়ার কথা সেটার একটা নির্দিষ্ট ধারণা পেলাম। এখন আমাদের আসলে 50 ml যতটুকু বিক্রিয়া হয়েছে সেখানে আসলে কত ছিল সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। এটা হলো কপার সালফেটের আমি একটা পরিমাণ পেলাম, যেই 50 ml 0.2 মোলার সোডিয়াম থায়োসালফেট যদি আসলে বিক্রিয়া করে এত গ্রাম কপার সালফেটের সাথে, তাহলে আমার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান। এখন তুতের আণবিক ভর বের করতে হবে। তুতের আণবিক ভর আমরা জানি যে কপারের হচ্ছে 63.55, সালফারের হচ্ছে 32, অক্সিজেন 16 × 4, যেহেতু 4 অণু এমন 5টা, এখানে আবার ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা করতে হবে বড়। এখান থেকে আমরা তুতের একটা আণবিক ভর পাই 249.63। এখন 249.63 গ্রাম তুতের মধ্যে কপার সালফেট কতটুকু আছে? কপার সালফেট আছে 159.55 গ্রাম, সেটা আমরা আগেও হিসাব করেছি। এর মধ্যে 5 অণু পানিটাই হচ্ছে অতিরিক্ত ছিল, তাহলে সম্পূর্ণ তুতের মধ্যে কপার সালফেটের পরিমাণ হচ্ছে এত। তাহলে আমার যে 5 গ্রাম ছিল, এ পাত্রে খেয়াল করো আমার কিন্তু 5 গ্রাম তুতে ছিল, সেই 5 গ্রাম তুতের মধ্যে কপার সালফেটের পরিমাণ কত ছিল? কপার সালফেটের পরিমাণ ছিল 3.2 গ্রাম। এখন যেহেতু 3.2 গ্রাম আমার 5 গ্রামের মধ্যে ছিল, তাহলে 100 ml অর্থাৎ সম্পূর্ণ যে পাত্রের দ্রবণটা ছিল সেটা ছিল 100 ml। তাহলে 100 ml তুতের মধ্যে কপার সালফেট যদি থাকে আমার 3.2 গ্রাম, তাহলে তার অর্ধেকে অর্থাৎ 50 ml, প্রশ্নে কিন্তু বলা হয়েছিল অর্ধেকের সাথে বিক্রিয়া করবে, তাহলে 50 ml তুতের দ্রবণে কপার সালফেট কত থাকার কথা? আমরা ক্যালকুলেশন করে যেটা পাই 1.6 গ্রাম। এখন বিশুদ্ধতা যাচাই করব। আমি কপার সালফেটে কিন্তু থায়োসালফেটের 50 ml 0.2 মোলার থায়োসালফেটের সাথে কপার সালফেট বিক্রিয়া করে কপার সালফেটের একটা পরিমাণ পেয়েছিলাম 1.6 গ্রাম। তাহলে সেখান থেকেই কিন্তু আমরা এই বিশুদ্ধতার পরিমাণটা নির্ণয় করতে পারি যে আমার তুতের দ্রবণেও আমার আছে 1.6 গ্রাম, এবং যখন আমার সোডিয়াম থায়োসালফেট স্ট্যান্ডার্ড যে বিক্রিয়াটা করা হয়েছিল সেখানেও আমি 1.6 পেয়েছি বিশুদ্ধতা, এবং বিশুদ্ধতা হলো একদম সম্পূর্ণ 100%। এই হলো আমাদের বিক্রিয়াটা, মানে গয়ের প্রশ্নের উত্তর, অর্থাৎ এ পাত্রের দ্রবণের অর্ধেক পরিমাণের সাথে সম্পূর্ণ বি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করে তুতের
যে নমুনাটি পাওয়া যাচ্ছে সেটা বিশুদ্ধ কিনা সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করার জন্য, যে হ্যাঁ আসলেই সেটা গাণিতিকভাবে বিশুদ্ধ আমরা পেয়েছি। তোতের নমুনার পাওয়া যাচ্ছে শতকরা বিশুদ্ধতার পরিমাণ হচ্ছে 100%, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে বিশুদ্ধ। আমরা এই কথাটি এখানে কনক্লুশনে এবং শেষে উচ্চতর দক্ষতার অংশে আমরা এই কথাটা বলতে পারি যে এখানে আমরা যে তুরটা পাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবে বিশুদ্ধ। অঙ্কটা যেহেতু একটু কিছুটা জটিল, আমি উদ্দীপকের এই প্রশ্নটা সহ তোমাদের এই লেকচার শিটের প্রশ্নটা, লেকচার শিটের ছবিটা তোমাদেরকে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, এবং অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে করে দেখবে যে কোথাও কোনো ভুল আছে কিনা, বা তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হচ্ছে কিনা আমাকে জানাবে যে ম্যাডাম এখানে বুঝতে সমস্যা হচ্ছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।